রাজনীতির মঞ্চে কিছু নাম থাকে যাদের পরিচয় কেবল একটি নাম নয়, বরং একটি যুগের প্রতীক। শেখ মুজিবুর রহমানের হাতের মুঠোয় গড়া সেই সময়ের তিন সেনানী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এবং আব্দুর রাজ্জাক একসময় যারা ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার স্তম্ভ, যারা নির্ধারণ করতেন দলের গতিপথ। কিন্তু রাজনীতির অন্দরমহলে যখন ক্ষমতার সমীকরণ বদলায়, তখন ইতিহাস বিশ্বাসঘাতকতার গল্প লেখে নাকি কৌশলের। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই তিন নেতা হয়ে উঠেছিলেন সময়ের আস্তপুরে নিক্ষিপ্ত তিন চরিত্র। আজকের গল্পটা এক উত্থান ও করুণ পরিণতির, যা আপনাকে ভাবাবে ক্ষমতার কাছে আনুগত্যের দাম কি শেষ পর্যন্ত শুধুই শূন্য। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সেই কাণ্ডারি যার নাম শুনলে একসময় রাজপথ কাঁপত। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হওয়ার প্রতিটি ধাপ ছিল সংগ্রামের সাক্ষ্য। কিন্তু শেখ হাসিনার চোখে তোফায়েল ছিলেন এক অদৃশ্য অস্বস্তি। কেন? কারণ তোফায়েলের ভিত্তি ছিল রাজপথের লড়াই, আর হাসিনার ভিত্তি ছিল পিতার উত্তরাধিকার। শেখ হাসিনার মনে গেঁথে ছিল একটি প্রশ্ন, 15 আগস্টের সেই কাল রাতে তোফায়েল কি চেয়েছিলেন সবটা থামিয়ে দিতে, নাকি তিনি নীরব ছিলেন? সেই সন্দেহের বীজ থেকে জন্ম নিল শীতল দূরত্ব। 90-এর দশকের শেষে যখন রাজনীতির হাওয়া বদলাচ্ছে, তোফায়েল তখন নিজের অজান্তেই হয়ে পড়লেন কোণঠাসা। তিনি মাটি কামড়ে পড়ে থাকতে চেয়েছিলেন, কিন্তু তাজউদ্দিন আহমেদের মতো অবহেলিত হওয়ার নিয়তি তাকে তাড়া করে ফেলল। 111-এর সংস্কার প্রস্তাব তোফায়েলকে বসিয়ে দিল উপদেষ্টার সেই চেয়ারে, যার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই। এটা কি কেবল রাজনৈতিক কৌশল ছিল, নাকি দীর্ঘদিনের জমে থাকা প্রতিহিংসা? তোফায়েলের ভেতরে আজীবন আক্ষেপ ছিল, নিজের যোগ্যতা দিয়েও তিনি শেখ হাসিনাকে টপকাতে পারেননি। হয়তো পারার নৈতিক মনোবলও অবশিষ্ট ছিল না। আমির হোসেন আমু বঙ্গবন্ধুর স্নেহের পাত্র এবং শেখ হাসিনার শক্তির উৎস। 1981 সালে যখন হাসিনা শূন্য হাতে দেশে ফিরলেন, তখন তার চারপাশে ছিল এক মরণ ফাঁদ। সেই সংকটে আমু ছিলেন হাসিনার ঢাল। সারা দেশের ত্যাগী নেতাদের সাথে হাসিনার সেতুবন্ধন তৈরির কারিগর ছিলেন এই আমু। 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন দলের পর্দার অন্তরালের রাজা। কিন্তু ক্ষমতার খেলা বড় অদ্ভুত। 2001 সালের পর যখন নতুন প্রজন্মের নেতৃত্ব সামনে এলো, আমু হয়ে পড়লেন পুরনো জংধরা ইতিহাসের অংশ। তারপর এলো সেই মাহেন্দ্র খন 111। আমু প্রস্তাব দিলেন সংস্কারের, দাবি তুললেন সভাপতি পদে বারবার একই ব্যক্তি থাকা যাবে না। ব্যাস, মুহূর্তে বদলে গেল চিত্রনাট্য। এক রাতের ব্যবধানে তিনি হয়ে গেলেন দলের ভিলেন। 2008 সালে ক্ষমতায় ফেরার পরও আমু পাননি সে রাজকীয় আসন। তাকে পাঠানো হলো উপদেষ্টার শীতল প্রকোষ্ঠে। আমুর জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা ছিল রাজনৈতিক। সংস্কারের সাহস দেখানো মানেই শেখ হাসিনার চোখে বিশ্বাসঘাতক হওয়া। তার মন্ত্রিত্ব ছিল কেবল সান্ত্বনা পুরস্কার, ক্ষমতার মূল চাবিকাঠি ছিল অন্য কারো হাতে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দুঃসময়ের কান্ডারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুকে হারানোর পর যখন দল বিলুপ্ত হওয়ার পথে, তখন হাল ধরেছিলেন তিনি। অথচ নিয়তির পরিহাস দেখুন, যিনি দলকে বাঁচিয়েছিলেন তিনি শেষ জীবনে দলেরই মূলধারা থেকে বিচ্ছিন্ন হলেন। সংস্কারপন্থী তকমা তাকেও ছাড়ল না। 2009 সালের সম্মেলনে তাকে যখন সভাপতি মণ্ডলী থেকে ছাঁটাই করে উপদেষ্টা করা হলো, তখন আসলে সমাপ্তি ঘটল এক বর্ণাঢ্য রাজনীতির। কোনো নাটকীয় বিস্ফোরণ নয়, বরং নীরব অবজ্ঞায় শেষ হয়ে গেল আওয়ামী লীগের এক বিশাল ইতিহাসের পথ চলা। ইতিহাসের পাতায় তোফায়েল, আমু আর রাজ্জাক তারা কেবল ব্যক্তি নন, তারা ছিলেন এক একটি রাজনৈতিক দর্শনের ধারক। তাদের এই পতন কি শুধুই রাজনৈতিক হিসাব নিকাশ ছিল, নাকি ক্ষমতার এক নিষ্ঠুর সমীকরণ? দীর্ঘ সময় তারা ছিলেন শেখ হাসিনার ছায়াতলে বন্দী, কিন্তু সেই ছায়া আজ বিলীন। শেখ হাসিনার দীর্ঘ শাসনামল এখন ইতিহাসের অংশ। যে কর্তৃত্বের দাপটে এই তিন সেনানীকে প্রান্তিক করা হয়েছিল, আজ সেই কর্তৃত্বেরই পতন ঘটেছে।
ক্ষমতার মঞ্চে যারা নিজেদের একচ্ছত্র অধিপতি মনে করেছিলেন, সময় তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তোফায়েল, আমু আর রাজ্জাক কেউ পৃথিবী ছেড়ে চলে গেছেন, কেউ বা সময়ের নিষ্ঠুরতায় আজ ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। রাজনীতির এই থ্রিলার এখানে ইঙ্গিত দেয়, ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। যে সাম্রাজ্য গড়া হয়েছিল ষড়যন্ত্র আর কোণঠাসা করার কৌশলে, সেই সাম্রাজ্যের পতনেই প্রমাণ করে যে ইতিহাসের চাকা সবসময় সমান তালে ঘোরে না। ক্ষমতার মঞ্চে কারোর জন্য স্থায়ী জায়গা নেই, এখানে কেবল টিকে থাকে সময়ের অমোঘ বিচার।